আওয়ামী লীগের নাম নেই নাই, আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব। কারণ প্রতিহিংসার জন্ম নেই, আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া, তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়। এই মুহূর্তে নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা একসময় তাদের স্ট্যান্ড ছিল, কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো, যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে, সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময়ে আমরা দেওয়ার পক্ষে। এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না। এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু। তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ, আর একটা হবে নির্বাচনের রোড। আগে হবে সংস্কারের রোডম্যাপটা, তারপরে হবে নির্বাচনের রোড। তো সংস্কারটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইমলাইনটা কি হবে। বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না, বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যাতে তারা উপহার দিতে পারেন, সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। এই সময়টা নাকি দীর্ঘ হওয়া উচিত, তারা এটা বুঝবেন কতটুকু, জাতীয় বুঝবে কতটুকু। ঠিক টাইমটা মাত্র 1.5 মাস যায়নি তো এখনো, 21 তারিখ 1.5 মাস হবে। আচ্ছা, আমরা একটু অবজার্ভ করছি, একটু সময় নিচ্ছি। সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। অবশ্যই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট একটি সরকার ছিল, যে সরকার 15 বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল। কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল? এই সরকার যারা এইটা করতে এসছে, তাদেরকে আসলে তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে? কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা যদি আমি স্পেসিফিক আমি যদি নাম বলি, পাবলিক ইউনিভার্সিটি গুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকেই বলছে তারা আপনাদের লোক। এই সরকারের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, এরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে। আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না। আমি দেখছি যে উপদেষ্টা মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সেটিং হয়েছে। পার্সোনালি কারো সাথে সম্পর্ক আছে, তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে, কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে, যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল, তারপরে আমাদেরকে, এরপরে অন্যান্য দলকে ডাকা হয়েছে। 3টা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন। আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে। 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, ক্লিয়ার করা লাগবে। আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিশিয়েন্ট, কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদান করবেন। আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই, এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর, বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম। আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন, কোন শিক্ষককে আমরা বা অন্য কোন দলের এইভাবে আমি আসলে তালাক করতে একেবারে মোটেই রাজি। কারণ শিক্ষকই, তার মর্যাদা সকল ছাত্রের কাছে, তার পরিচয় তিনি একজন শিক্ষক। সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয়, তাহলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না, আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন। এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না, কিন্তু আমরা এইভাবে দেখছি। ওকে, আপনারা কি তাহলে
শিক্ষককে আপনারা শিক্ষক কি বলতে চাইছেন? আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি, আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন, কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি। তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন, জামাত ইসলাম কিভাবে দেখেছেন? আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন, কেউ বিসি ছিলেন, কেউ প্রবিসি ছিলেন, প্রক্টর ছিলেন, স্ট্যান্ড প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা থাকে প্রশাসন কাঠামো। কিন্তু আমরা সেখানে কি দেখলাম? আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে, সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে, মানুষ পিটিয়ে মারছে, ঠান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে, সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেল। তারপরে বুয়েটের আবরারের যে ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত না। তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক। আচ্ছা, সে যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন, তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক, এটা আমাদের মোটেই পছন্দ না। আচ্ছা, আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে। আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সেজন্য আপনি আমার তাড়াহুড়াকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, অনেক বিষয় আমাদের জানার আছে। আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে, জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি। জামাত ইসলামের গঠনতন্ত্রের 6 বলছে যে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে? মানে এটা কি পাকিস্তানের আদলে, এটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করেন নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছেন। তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের, যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি। তো এরকম এক একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যারা এসেছেন, তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে। তো যেটা রহমান আফ্রিকা হচ্ছে মদিনায়, জি আমি একটু শেষ করি। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে, কোন একটা মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে, কোন মুসলিম বিশ্বে, কোন মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় একটু উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা 1 বছর 2 বছর 1 দশক 2
দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে, এখনো তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি করেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন, এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা। খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন। আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলছে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটা একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মে আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলো খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নেই, কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব। আর যেটা বলেছে যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পার না, এই কথাটা ঠিক নয়। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দিরটি শুধু মন্দির পাহারা দিচ্ছেন আপনি, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারো কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু এগুলা প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত। জামাত ইসলামীকে কখনো সমর্থন করে নাই, কখনো সমর্থন করবো। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডাক্তার শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা নীতিগত প্রতিবাদ করছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন, সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন না। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী। সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক, আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন
নাকি আপনাদের রাজনীতিতেও আসে? মানে আমরা নাকি আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে দেখেছেন কি? আমরা নাকি দেখেছি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই? ক্ষমতা আমরা রাজনীতি দেখেন আপনাদের আসলে আমরা বিষয় আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফেসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটের ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদি এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নেই, যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নেই, 4 দলীয় জোট নেই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোন ঐক্যতা ছিল। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসিক প্রত্যেকটা এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নেই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটা কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। আমরা আদর্শিক বাইরে তিনটা মন্ত্রণালয় রাজনীতিকে আমাদের যে স্লোগান, হ্যাঁ না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে, কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন। অভিযোগ সত্য মিথ্যার এদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানে ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা। তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। দুইটা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আচ্ছা, আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। রাইট। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে, জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুঝতে, আমার রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। আমি এই আঙ্গিনার কেউ ছিলাম। শফিকুর রহমান মানে ওই আমলে মানে আমি আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাবো না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছেন, অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোনো সন্দেহ। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি আসলে, আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই।
কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেছেন। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসেবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা, আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না, আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবে করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখে যারা নীরব তাকে আমি তাদেরকে বন্ধু মনে করি। ওকে।